নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। 2018 সালে ত্রিপুরার রাজ্য থেকে কুশাসনকে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। পরবর্তী সময়ে 2019 সালে ত্রিপুরা থেকে পূর্ব এবং পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছিল। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রাজনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমাবেশে যোগদান করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রাজনগর বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, 2018 সালে ত্রিপুরা রাজ্য থেকে কুশাসনকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। পরবর্তী সময় 2019 সালে ত্রিপুরা থেকে পূর্ব ও পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময়ও ত্রিপুরায় অশুভ জোট গড়েছিল কংগ্রেস এবং সিপিআইএম, কিন্তু এই অশুভ জোটের বিরুদ্ধে রায় দিয়েছে জনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনকে মেনে চলার কারণে দ্বিতীয়বারের মতো বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরায়। এমনটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডাবল ইঞ্জিনের উপর আস্থা থাকার কারণে। ভারতীয় জনতা পার্টির একমাত্র 365 দিন মানুষের সেবার জন্য কাজ করে থাকেন। এদিনের নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বর্তমান বিধায়িকা স্বপ্না মজুমদার প্রমুখ। 18 আগে 2017-তে মাত্র 4000 গ্রুপ ছিল, সেই জায়গায় এখন আমাদের এই গভর্নমেন্ট আসার পর 56,000 এএসএসজি গ্রুপ হয়েছে। এবং শুধু তাই নয়, এতে করে আমাদের প্রায় ত্রিপুরাতে 5 লাখের উপরে মহিলারা তার সাথে যুক্ত হয়েছে। বন্ধুগণ, এখন তো এগুলো বাদ দিন, বিভিন্ন আমাদের মহিলারা তো এইসব বানাচ্ছেন নিজেদের প্রোডাক্ট। কেউ কৃষির সাথে যুক্ত হয়েছে, কেউ গোপালনের সাথে যুক্ত হয়েছে, এসএসজি গ্রুপে বিভিন্ন প্রোডাক্ট বানাচ্ছেন। সেটা তো গেল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাতেও উনি ক্ষান্ত হননি। উনি বলছেন আমাদের লাখপতি দিদি বানাতে হবে। আপনারা সবাই শুনেছেন লাখপতি দিদির কথা। ত্রিপুরাতে আপনারা শুনলে খুব খুশি হবেন, কতজন লাখপতি দিদি হয়েছে? প্রায় 83,400 লাখপতি দিদি ত্রিপুরাতে হয়ে গেছে অলরেডি। এবং আপনারা এর জন্য আমি বলবো, এখানে যারা মা বোনেরা আছেন তাদের জন্য সবাই মিলে কাজদারি দিলেন। শুধু তাই না, একটু অন্যদিনের কথা মাননীয় প্রধানমন্ত্রী ড্রোন দিদির কথা বলছেন, এবং আমি নিশ্চিত যে ড্রোনের মাধ্যমে আমাদের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন কৃষি কাজে, ওনারা সেটাকে কাজে লাগাবেন। এদিকে বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে। বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, 1994 সাল থেকে 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যখনই সিপিএম ক্ষমতায় আসত, তখনই কংগ্রেসীদের ঘর জ্বলত, নৃশংসভাবে খুন করা হতো কংগ্রেস কর্মীদের। কিন্তু 2018 সালে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটিও রাজনৈতিক খুন হয়নি রাজ্যে। আর বর্তমানে কংগ্রেস সিপিআইএম এর নির্বাচনী প্রচার বেশ চাঙ্গা হয়ে উঠছে। একদিকে আশিস সাহা এবং এক পরিবারের সদস্য, অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী, আর মাঝখানে 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার। একেবারেই কি সুন্দর ফ্রেম! আসলে মানিক সরকারকে ডুবিয়ে দিয়েছে জিতেন্দ্র চৌধুরী আর আশিস সাহার বন্ধুরা, কিন্তু এই ফ্রেম নিয়ে কোনো কাজ হবে না। বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা এখন এক ছাতার তলায় চলে এসেছে। রাজ্যের মানুষ এখন প্রস্তুত কংগ্রেস সিপিআইএমকে জবাব দেওয়ার জন্য। দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করতে হয়, কিন্তু 2018-তে আমরা সরকার বানিয়েছি, 2023 বিধানসভা সরকার বানিয়েছি, কিন্তু ত্রিপুরাতে কোন কমিউনিস্টকে আমরা খুন করিনি। মেরে মিত্র মানিক বাবু, আপনারা স্বৈরাচারী ছিলেন, আপনারা সংবিধান বিরোধী ছিলেন, আপনারা বিদেশি মন সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। আর শেষকালে
আমি আপনাকে গুণীবিচ্ছু করব না, আপনাকে আমি এখনো শ্রদ্ধা করি, 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনার শেষ দুবাই লাইছে জিতেন চৌধুরী আর আশিস শাহ বন্ধুরা, এদের দুইখানে মাঝখানে দেখি মানিক সরকার বয়, এদিকে আশিস সাহা আর এদিকে বর্মনবাড়ির লিডার। ফটোটা দেখো না, কত সুন্দর ফটো, देखो फोटो याद करो। महाराज प्रद्योत किशोर मानिक को एक फोटो के बारे में हम बोल रहे हैं, जो मिडिल में मानिक सर का, इस तरफ बर्मनबाड़ी का, वो आदमी नाम बोलने की इच्छा नहीं करा, और इस तरफ आशीष शाह। क्या फोटो है? इसी के लिए यहाँ त्रिपुरा में राजनीति करते थे, इसी के लिए मर्डर कराया था, इसी के लिए आशी का दंगा बनाया था, इसी के लिए एटीटी बनाया था, इसी के लिए एनएलएफटी बनाया था, इसी के लिए रेप करा था, इसी के लिए उजान मदन बनाया था, इसी के लिए काकोली दोस्त को रेप करवाया था। जवाब है এদিনে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন, 25টি বছর সিপিআইএম গরিব বানিয়ে রেখেছে তিপ্রাসাদের জন্য স্কুল বানিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু সে স্কুলে ছিল না কোনো শিক্ষক শিক্ষিকা, করা হয়েছিল হাসপাতালও, কিন্তু ছিল না কোনো চিকিৎসক, নার্স কিংবা ওষুধ দেওয়ার প্রক্রিয়া। এ কারণে একটাই এই তিপ্রাসা सीपीआईएम के वोट देने। जिस सीपीएम पार्टी ने हमको 25 साल तक वंचित किया, क्योंकि हमने उनको वोट नहीं दिया तो उन्होंने हमें गरीब रखा, क्योंकि हमारा वोटर आईडी कार्ड में सीपीएम का ठप्पा नहीं था तो हमको नौकरी नहीं मिला। हमें शिक्षा के नाम में स्कूल बनाकर दिया लेकिन टीचर नहीं दिया, अस्पताल बनाया लेकिन उस अस्पताल में ना बिथी था, ना दवाई था, ना डॉक्टर था। जिस सीपीएम ने हमें गरीब रखा, जिस सीपीएम ने हमें मारा पीटा, किसके लिए? क्योंकि हम वोट उस समय कांग्रेस को और आईएनपीटी या टीयूजीएस को करते थे। এদিন প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে দুটি সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি। ভোট প্রচারে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট পর্যায়ে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি জানান, ভারতীয় জনতা পার্টির দুজন প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মা ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করবে। একই সাথে আপকি বার 400 পার যে স্লোগান তোলা হয়েছে সেটা সার্থক হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যে আগামী 15 এপ্রিল গৃহমন্ত্রী অমিত শাহ আসার জন্য আলোচনা চলছে। তিনি রাজ্যে এদিন আসলে কুমারঘাটে পিডব্লিউডি ময়দানে জনসভা করবেন। সেখান থেকে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। পাশাপাশি আগামী 17 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে সমাপ্ত প্রচারের দিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুর 1টায় জনসভা করে ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত দিনে রাজ্যে এসে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেগুলি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আগামী 17 এপ্রিল নির্বাচনী প্রচারে রাজ্যে এসে যে প্রতিশ্রুতিগুলি দেবে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করবে বলে অভিমত ব্যক্ত করে সুব্রত চক্রবর্তী। ত্রিপুরাকে তিনি হীরা দেবেন, মালিকের দরকার নেই, এবং সেই হীরার মানেটাও বলে দিয়েছিলেন হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, এবং এই 4টে ক্ষেত্রেই ত্রিপুরাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছেন সেই যশস্বী প্রধানমন্ত্রী, যিনি গ্যারান্টিরও গ্যারান্টার। তো তিনি আগামী 17 এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে, বিকেল 4টায় প্রচার শেষ হবে। 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন, এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্য, ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যে বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে।
সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদিও ইলেকশন মুভমেন্ট, কিন্তু কার্যকর্তারা বিভিন্ন জায়গা থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বলছেন যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা না করলেও ওনারা ব্যবস্থা করে আসবেন। জানা যায় ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার কাজ। ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আগরতলা শহর সহ গোটা রাজ্যের সীমান্তবর্তী এলাকা থাকবে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা। শান্তন টিভি। বিজেপিকে দেশ থেকে হটাতে না পারলে মানুষের অধিকার রক্ষা আরো বেশি কঠিন হয়ে পড়বে। তাই জোট বেঁধে সরকারকে পরাজিত করতে হবে। বুধবার উদয়পুরে রমেশ স্কুল বোটিং মাঠে ইন্ডিয়া জোটের সমর্থনে এক জনসভায় এ কথাগুলো বললেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। দেশাজ সংকটের মুখে গণতন্ত্র বিপন্ন, মানুষের মৌলিক অধিকার ধুলোয় মিশে গেছে। দেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো দেশের বিজেপি সরকার সব কেড়ে নিয়েছে। প্রতি 5 বছর পর পর দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। একটা সংবিধানের লিপিবদ্ধ রয়েছে। একে মুছে ফেলার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করছে বিজেপি। বুধবার উদয়পুরে রমেশ স্কুল বোর্ডিং মাঠে ইন্ডিয়া জোটের সমর্থনে এক জনসভায় এই কথাগুলি বলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, দেশে এক অরাজকতা চলছে। এত কম সংখ্যক ভোট পেয়ে রাজ্যে বর্তমান সরকার চলছে যা মানুষ কখনো দেখেনি। মাত্র 39% ভোটে রাজ্য সরকার চলছে। এর মধ্যে বেশ কয়েক শতাংশ ভোট জোর জবরদস্তি করে নিয়েছে। বিজেপির নিজস্ব ভোট মাত্র 20 থেকে 22% হবে। এ রাজ্যে এবার বিধানসভা নির্বাচনে যদি তিপ্রামথা না থাকত তাহলে এ রাজ্যের চিত্রটাও বদলে যেত। তিপ্রামথাকে দিয়ে 42টি আসন লড়াই করিয়ে বিজেপির জয় যে নিশ্চিত করা হয়েছে তা এখন সকলেই জানে। নির্বাচনের সময় বিজেপি ও তিপ্রামথা একে অপরের বিরুদ্ধে থাকলেও ভেতরে ভেতরে ওরা ছিল এক। আমি তো উল্লেখ করব, তিনি কংগ্রেস দলের সভাপতি, তাকে পরাস্ত করেছে। আমরা 3 নম্বর হয়েছি, আমাদের তো বেরিয়ে হতে যায়। দল কি জানা, এডিসি নির্বাচন অধিকাংশ জায়গায় ভোট দিতে পারবে। দেশের বিধানসভা নির্বাচন আপনাদের অভিজ্ঞতা অধিক করে, তারপরে দুটো উপনির্বাচন শোনা আমরা 100 ভোটের মধ্যে 90 ভোট পাচ্ছে বিজেপি। যেখানে 1 বছর আগে ভোটে সিপিআইএম এর প্রার্থী প্রায় 5000 ভোটে জিতে তার মৃত্যুর কারণে ভোটটা হয়, ওখানে 100 ভোটের মধ্যে 90 ভোট পাচ্ছে বিজেপি। এত বড় দল হয়ে গেছে নাকি? ভারতবর্ষের কোন রাজ্যে বিজেপি পায় কোন আসনের ভোটে 90% হতে পারেন কেউ? আপনারা গণতন্ত্রের ভয় করছেন, এটা আপনাদের গণতন্ত্র? এ কারণে মানুষ ঘৃণা করে আপনাদেরকে এই সমস্ত আদল দবল কথা বলে নিজেকে হাস্যস্কর করছেন। বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে চালু রাখতে হবে। আপনার তো হারাবার কিছু নাই, সবই তো লুট করে নিয়ে এখন প্রত্যেক প্রাণটা বাকি আছে। এটাকে যদি রক্ষা করতে হয়, অস্তিত্ব যদি রক্ষা করতে, ঘুরে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কোমরের শক্তির উপর দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, চোখে চোখ মুখে মুখ রেখে নিজের অধিকার প্রয়োগ করতে হবে, তাকে জয়ী করতে হবে। আপনাকে যদি কেউ ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, দেশের নির্বাচনের মতো যেখানে বাধা দেয় ওখানে বসে না, সবাই নারী পুরুষ নির্বিশেষ গাড়ি ঘোড়া বন্ধ করে দিন। ইলেকশন কমিশনের লোকদের ডাকুন, তারা নাকি আছে, ভোটের দিন তাদের খুঁজে পাওয়া যাবে যেখানে দরকার। দেশের নির্বাচনে দেখা যায় এবার যদি এটা হয়, ওখানে রাস্তায় বসে থাকুন। আপনারা যারা বসে থাকবেন সোজা কথা বলবেন, আমরা যতক্ষণ ভোট দিতে না পারবো কাউকে ভোট দিতে দেব। আয়োজিত নির্বাচনী জনসমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। বুধবার কংগ্রেস ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে কর্মী সমর্থকরা এদিন রাধানগরস্থিত বিজেপি কার্যালয়ে এক যোগদান সভা হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। যোগদান সভায় উপস্থিত বিজেপি নেতৃত্ব নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সমগ্র দেশ জুড়ে মানুষ বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে। সমগ্র দেশের মানুষ একসাথে বলছে, ফের একবার বিজেপি সরকার। সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও মানুষ বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছে। বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য বিজেপি দলের কর্মী সহ সাধারণ মানুষ
ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যে পৃথিবীর মধ্যে নিজেকে অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বিজেপির উদ্যোগে যোগদান সভা করা হচ্ছে, মানুষ বিজেপি দলে যোগদান করছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন ইন্ডিয়া জোটের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ইন্ডিয়া জোটের নেতাদের কোনো নীতি আদর্শ নেই, তাই তাদের উপর মানুষ আস্থা রাখতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যুবকরা যারা আজকে যোগদান করেছে, আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের প্রদেশ সভাপতি, আমাদের নেতৃত্বরা, মন্ত্রীরা প্রত্যেকের হাত ধরে কোথাও না কোথাও ছোট বড় জয়নিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং হাজারো মানুষ মোদিজির পতাকা তোলে, বিজেপির পতাকা তোলে সামিল হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে যে আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিজেপির সরকার হবে এবং 400-র বেশি আসন নিয়ে সরকার হবে। ইন্ডিয়া জোট আজকে যারা যোগদান করেছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। তারা দেখছেন যে ইন্ডিয়া জোট যে সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়েছে, আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের আহ্বায়ক ছিলেন। উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হবে না, আমি ইন্ডিয়া জোটে রয়েছি, তবে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে আমার কোনো আপোষ নেই। কেরালাতে রাহুল গান্ধীর অন্যতম প্রধান মুখ, আমাদের ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী ওয়েনাদ সিটে লড়াই করছেন। ওনার বিরুদ্ধে লড়ছেন কে? সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজার ধর্মপত্নী। বলছেন যে কেরালাতে মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে ইন্ডিয়া। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে সংরক্ষিত বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে বুধবার আশারামবাড়ি বিধানসভার অন্তর্গত বনবাজারে একটি নির্বাচনী জনসভা ও শক্তি কেন্দ্রের উদ্বোধন হয়। এই উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, বিশু দেববর্মা, খগেন দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই নির্বাচনে জনসভার প্রধান বক্তা ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, 35 বছর এই বামফ্রন্ট সরকার গরিবদের দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি আদায় করার লক্ষ্যে প্রতিনিয়ত মাঠে ময়দানে খাঁচিয়েছে, অথচ এই গরিব মানুষরাই যখন কোনো কিছু দাবির জন্য নেতাদের কাছে যেত, তখন সেই নেতা মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পর্যন্ত এই গরিব মানুষদের দাবিগুলো পূরণ করার আশ্বাস দিলেও তা করতে গিয়ে কয়েক বছর কাটিয়ে দিত। ব্যালট বাক্সগুলো পরিবর্তন করত, মানুষ কথা বলতে পারত না। বিডিও থেকে শুরু করে পুলিশ, এভরিওয়ান সিপিএম এর লোকগুলিকে বসিয়ে রাখত, বিরোধী দলের লোক পিঠা খাইত, তার কোনো কমপ্লেন লেখার কোনো জায়গা ছিল না। এরা গণতন্ত্রের কথা বলত। রাজাবাবু লাস্ট ফাইটের কথাটা বলছে, আরে লাস্ট ফাইট তো টাইম দিছিল। আপনাদের মনে আছে কিনা? সমীর নিশ্চয়ই মনে আছে। বামেরা এইবার যে 2023 ইলেকশন গেল, ইলেকশনের বিকেল বেলায় সাংবাদিক সম্মেলন করছে। আমার মনে আছে কি কইছে, কবে নির্বাচন খুব সুষ্ঠুভাবে হইছে, সব মানুষ ভোট দিতে পারছে, তাদের কোনো কমপ্লেইন নাই। এটা আমার কথা না, আপনারা ইউটিউব দেখেন। বুধবার ঋষভক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মতায়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচন প্রতারণা করে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার। এবারে লোকসভা নির্বাচন প্রসঙ্গ তুলে এনে তিনি বলেন, এবারে লোকসভা নির্বাচন ও অন্যান্য বারের নির্বাচনগুলোর মতো নয়। এবারে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশ থেকে ভোট শব্দটাই উঠে যাবে। সারা দেশ বলছে এটা আরেকটা শুধু নির্বাচন না, গত 17টা নির্বাচনে যেমন আক্ষরিক অর্থে হয়তো সেরকম, কিন্তু দেশের যা পরিস্থিতি, দেশের শাসক দল এই দেশটাকে যেদিকে ঠেলে দিয়েছে, এটা যেন এই দেশকে আবার স্বাধীন করতে হবে, এই দেশকে শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে, এ দেশের মানুষকে আসতে পারে ভারতবর্ষ থেকে এই ভোট শব্দটাই উঠে যাবে। তার প্রমাণ আজকে আপনাদের সম্মুখ এই বিলোনিয়া, এই ত্রিপুরাজ্য।
তার সাক্ষী গত 6 বছর এই ত্রিপুরা রাজ্য লোকসভা অব্দে লাগাতার তারা জনগণের আশীর্বাদে নির্বাচিত হয়ে এই রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। নিয়মিত পঞ্চায়েত ভোট হয়েছে, ভিলেজ কমিটির ভোট হয়েছে, বিধানসভা বক্তাদের বক্তব্যের তুল্যমূল্য বিচার করেছেন এবং নিজের মতো করে নিজের ভোট দিয়েছেন। গত 6টা বছর সে 18 ইংরেজিতে প্রতারণার হাত ধরে। বুধবার বিজেপি দলের পক্ষ থেকে করবুক বীরমোহন পাড়ায় সিপিএম ও কংগ্রেস থেকে দল ত্যাগ করে শাসক দলে যোগদান করেন বহু ভোটার। এদিন 14 পরিবারের 28 ভোটার যোগদান করে। সভায় উপস্থিত ছিলেন 43 করবুক মণ্ডলের সহসভাপতি ধৈর্য রায় ত্রিপুরা, আইপিএফটি সম্পাদক প্রণব ত্রিপুরা ও করবুক মণ্ডলের সদস্যরা। সিপিএম সরকার সে আগে ফেলে দ গম লাগিব সে হাতে বিজেপি সরকার এইটো আমি সিলিন্ডার লঙে আসছি। স্থানীয় জলের একখানা ব্যবস্থা হলে গম হয়, কারণ আমার না কানে ফানিয়া তুলে নিতে পারি। বুড়ো বুড়ি যারা আগুন তারা তো ফানি তুলে হাঁটা হয়তো স্থানীয় জলের কোনো ব্যবস্থা নেই। স্থানীয় জল যদি একখানা ব্যবস্থা করে দিলে মাইন একখানা দোল হব বলে নিয়ে আদা করা যায়। বুধবার কমলপুর 45 নম্বর কেন্দ্রের 12 ও 13 নম্বর বুথের নির্বাচনী অফিস উদ্বোধনে 26 জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপি দলে শামিল হন। বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, সিপিআইএম যে রাজ্য থেকে বিদায় নেয় সেই রাজ্যে ফিরে আসে না। তার কারণ হলো সিপিআইএম মানুষের কল্যাণে কাজ করে না, কিন্তু বিজেপি দল সেই নীতি নিয়ে কাজ করে না। বিজেপি সবার উন্নয়নে কাজ করে, তাই রাজ্যে ও কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকারকে আরো কাজের সুযোগ দিতে হবে বলে জানান বিধায়ক মনোজ কান্তি দেব। আগামী 26 এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে আমরা ভোট অফিস উদ্বোধন, প্রচার সভা, মিছিল, মিটিং ইত্যাদি করছি। তারই অঙ্গ হিসেবে আজকে ভাড়া এবং কারাগার ভোটে আমরা উদ্বোধন এবং প্রচার সভায় অংশ নিয়েছি। এই নির্বাচন এটা আমার নির্বাচন নয়, আপনার নির্বাচন নয়, এটা মোদিজির নির্বাচন এবং মোদিজি এবার আহ্বান করেছেন 20 বার 400 পার। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা যারা মোদিজির সৈনিকরা রয়েছি আসন্ন লোকসভা নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যে শাসক দলের পক্ষ থেকে যোগদান সভা আয়োজন করা হয়। পূর্ব ত্রিপুরা আসনে শাসক দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদ্দেশ্যে 43 করবুক বিধানসভা কেন্দ্রে, মুখছড়ি এডিসি ভিলেজের 12 নম্বর বুথ কেন্দ্রে বৈশাপাড়া এলাকায় হয় এই যোগদান সভা। সিপিএম ও কংগ্রেস থেকে 17 পরিবারের 45 ভোটার বিজেপি দলে যোগদান করে। যোগদান সভায় উপস্থিত ছিলেন 43 করবুক মণ্ডলের সভাপতি অতীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। 43 করবুক 12 নম্বর বুথে বৈশাপাড়াতে আমাদের একটা উঠান সভা। এই উঠান সভাতে সিপিএম এর দল ত্যাগ করে 17 পরিবার 45 ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। তাদেরকে আমাদের 43 করবুক মণ্ডলের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে, সুস্বাগতম জানিয়ে তাদেরকে আমাদের বরণ করে নিয়েছে এবং সামনেতে আরও তাদের 10-12 পরিবার আছে, তারা অতিশত তাদের সঙ্গে যোগাযোগ করে আবার ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার আশ্বাস দিয়েছে এবং তাদের নবগত থেকে ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে এবং মুখছড়ি আমাদের 12 নম্বর বুথে আগামী 26 এপ্রিলে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দুষ্কি বাজারে। বুধবার বিকেলে হয় এই সভাটি। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায়, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল কলই, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ বিজেপি তিপ্রা মথা আইপিএফটি দলের নেতৃত্ব। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, জাতি জনজাতি সকল অংশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করাকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার। বিরোধী দলগুলিকে তীব্র সমালোচনা করেন বক্তারা। এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোট দানের মধ্য দিয়ে জয়ী করার আহ্বান রাখেন জনসভায় উপস্থিত মানুষদের কাছে।
আমি বলতে চাই যে এবারের ভোট একটা ব্যতিক্রমী ভোট। 2018 সালে আমরা এই ধরনের ভোট করেছিলাম এই রাজ্য থেকে কমিউনিস্ট পার্টিকে বিদায় জানানোর জন্য। সেই সময় আমাদের জোট সঙ্গী ছিল আইপিএসপি। সেদিন ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে তীব্র কথা ছিল না, কিন্তু জনজাতি ভিত্তিক দল আইপিএফটি সেদিন আমাদের সাথে ছিল এবং আমরা বিরোধী দলে থেকে নির্বাচন করেছি এবং সেই নির্বাচনে জয়লাভ করে কমিউনিস্টের মতো একটা জগদ্দল পাথরকে আমরা ত্রিপুরা থেকে উৎখাত করতে পেরেছি। সময়ের সাথে সাথে সময়ের দাবি মেনে আরো একটি রাজনৈতিক দল আমরা 2023-এ পেয়েছি, যার নাম ত্রিপুরা। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে সরকারি জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক যুক্ত হতে যাচ্ছে। কৈলাসহরে গৌরনগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট অর্থাৎ শিশুদের আইসিইউ চালু হতে যাচ্ছে। এর লক্ষ্যে চলছে শেষ প্রস্তুতি। এই বিষয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পূর্ণকৃত দেববর্মা জানান যে ঊনকোটি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এবং জেলা হাসপাতালের প্রচেষ্টায় জেলা হাসপাতালে এসএনসিইউ চালু হতে যাচ্ছে। মূলত জন্মের পরেই কিংবা জন্মের সাথে সাথে যেসব শিশুদের অসুবিধা দেখা দেয় সেই সব শিশুদের চিকিৎসা কিংবা যত্ন নেওয়া হয় এই ইউনিটে। এই ইউনিটে শিশুদের 2 ক্যাটাগরিতে চিকিৎসা করানো হবে। ঊনকোটি জেলা হাসপাতালে যেসব শিশুদের জন্মের পরে অসুবিধা হবে সেই সব শিশুদের এই স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটের ইনবর্ন সেন্টারে রেখে চিকিৎসা করানো হবে। আর জেলা হাসপাতালের বাইরে যেসব শিশুদের জন্মের পরে অসুবিধা হবার পর স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আনবে সেই সব শিশুদের আউটবর্ন সেন্টারে রেখে চিকিৎসা করানো হবে। ইনবর্ন এবং আউটবর্ন মিলিয়ে মোট 8 জন শিশুকে একসাথে চিকিৎসা করানো যাবে বলেও মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পূর্ণকৃত দেববর্মা জানান। এটা এখানে অনেকদিন ধরেই বানানোর জন্য চেষ্টা চলছিল, কিছু কিছু কাজ হয়ে আটকে যাচ্ছিল। যাই হোক, আমি যখন এই হসপিটালের ভার পেলাম তখন আমার ইচ্ছা হলো না এটাকে তো খোলা উচিত। যাই হোক, আমার দপ্তরের প্রয়াসে বা আমার প্রয়াসে অনেক কষ্টে আমরা প্রায় কাজ শেষ করে নিয়েছি। কিছুদিনের মধ্যেই আমরা এই ইউনিটটা খুলে নেব। আশা করি এতে অনেক নিউবর্ন বেবিজদের সাহায্য হবে। এখানে মেইন সমস্যা আমাদের ছিল যে কন্টিনিউয়াস একটা পাওয়ার সাপ্লাইয়ের দরকার, যেটা অনেক চেষ্টার পরে আমি এখন করতে পেরেছি। যেরকম এখন আজকে কিন্তু কারেন্ট নেই, সারাদিন কারেন্ট থাকবে না, কিন্তু এখানে এখন এসিও চলছে, এই মেশিনগুলো সব চলছে। মেশিনগুলোর মধ্যে ওয়ার্মার ইউজ করা হয়, এগুলোও চলছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।